নমস্কার, আমি অভিষেক ব্যানার্জি। আজ 12ই ফেব্রুয়ারি, যখন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো, যাকে আইএনটিইউসিও সমর্থন করেছে, তখন সেই সাধারণ ধর্মঘট কেন হচ্ছে, দরকার কি অদরকারি, সেটা নিয়ে আলোচনার লোকটা সামলাতে পারলাম না। প্রথম কথা, কোনো ধর্মঘট সফল হবে কি ব্যর্থ সেটা নির্ভর করে সরকারি দল, অর্থাৎ যে দল সরকার চালাচ্ছে, তারা সেই আন্দোলন বা ধর্মঘটটাকে সমর্থন করছে কি করছে না। এর বাইরে আর কোনো রকম কোনো সূত্র শর্ত কাজ করে না। তাই ধর্মঘট শেষ হয়ে যাওয়ার পর দিনের শেষে যারা ধর্মঘটকে সমর্থন করেছেন তারা এক ধরনের দাবি করবেন, সরকারি দল অন্যরকম দাবি করবে, সেই কুটকাচালিতে যাচ্ছি না। আমি আলোচনা করতে চাইছি ধর্মঘটটা কেন হচ্ছে। ধর্মঘটটা হচ্ছে যে 2025 সালে নতুন শ্রম আইন এসছে, সেই শ্রম আইনের বিরুদ্ধাচারণ করে এই ধর্মঘট। শ্রম আইনের বিরুদ্ধাচারণ কেন হচ্ছে? আপনারা জানেন যে 4টে নতুন শ্রম কোড এসছে, সেই 4টে শ্রম কোডের ভিত্তিতে এইবারের এই বিরুদ্ধাচরণ কি কি? কোড অফ ওয়েজেস 2019, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020, অকুপেশন সেফটি হেলথ ওয়ার্কিং কন্ডিশন 2020, কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020। এবার প্রথম প্রশ্ন, যে এগুলোতে সুবিধা কি হচ্ছে, অসুবিধা কি হচ্ছে। প্রথমে আপনার কাজের সময় আপনারা জানেন যে ঐতিহাসিক মে দিবস আন্দোলন, যেটা শিকাগোর হে মার্কেটে হয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, সেখান থেকে শ্রমিকের 8 ঘন্টা মজুরি, 8 ঘন্টা শ্রম ঘন্টা হিসেবে ধার্য করা হয়। তার ওপর যা ধার্য করা হয় সেটা ওভারটাইম হিসেবে ধরা হয়। এখন 48 ঘন্টা সপ্তাহে যে ঊর্ধ্বসীমা, সেটাতে খুব একটা পার্থক্য না হলেও 12 ঘন্টা, মানে দৈনিক 12 ঘন্টা পর্যন্ত রাজ্য আপনাকে কাজ করাতে, মানে কোনো কোনো রাজ্য সেই শ্রম আইনের ওপর অ্যামেন্ডমেন্ট করে আপনাকে 12 ঘন্টা কাজ করাতে পারে। এটা কেন দুশ্চিন্তা? মাথায় রাখুন, যারা যারা অপ্রচলিত জায়গায়, আনঅর্গানাইজ সেক্টরে কাজ করেন, যাদের সেই অর্থে বায়োমেট্রিক নেই, আমি আরও বুঝিয়ে বললে আপনারা বুঝতে পারবেন। ধরে নিন মুর্শিদাবাদের যারা বিড়ি শ্রমিক বা উলুবেরিয়ার যারা জরি শ্রমিক, আমি বাংলা নিয়েই কথা বলছি, সেই যে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা এমনিতেই 10-12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করেন। এখন 12 ঘন্টা কাজ করাটা আইনি স্তরে স্বীকৃত হতে যাচ্ছে, তাহলে ভাবুন তাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আগে ছোট সংস্থা যেগুলো ছিল, সেই ছোট সংস্থা বন্ধ বা ছাঁটাই বা লকআউট করতে গেলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা স্বীকৃতি পেতে হতো, এবং সেই ছোট সংস্থার সংজ্ঞা কী ছিল? 100 জন শ্রমিকের বেশি থাকলেই আপনাকে যদি ছাঁটাই করতে হয়, আপনাকে যদি লকআউট করতে হয়, তাহলে আপনাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে, রিট্রেঞ্চমেন্ট পলিসি। এখন সেটা আর 100 নয়, এখন সেটা 300। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করছি, ভারতবর্ষে যে এমএসএমই আছে, কটা এমএসএমইতে বলুন তো 300 জন করে চাকরি করে? ভাবুন তো, ছোট হাসপাতাল, সজল ঘোষের নাম করেই বলছি, ধরুন বিজেপি নেতা সজল ঘোষের একটা হাসপাতাল আছে জে.এন. রায় বলে, সেই হাসপাতালে 300 জন কাজ করে? 300 জন কাজ করে না, 300 জন পেরোলে নেই। কালকে কিন্তু জে.এন. রায় হাসপাতাল কাউকে না বলে যে কাউকে ছাঁটাই করতে পারে, জন্য কেন্দ্রীয় সরকার বা অন্য কেউ প্রশ্ন তুলতে পারবে না। এটা নিয়ে আপত্তি। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কতক্ষণ কাজ করবেন, আপনার জব সিকিউরিটি, এগুলো নিয়ে তো হলোই। কাজ করতে সমস্যা পাই, সমস্যা হয়, তাহলে আমাদের এগুলো নিয়ে কারা কথা বলে? কথা বলে হচ্ছে ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন ধোয়া তুলসী পাতা নয়। ইউনিয়ন অনেক সময় নিজস্ব উদ্দেশ্য সাধন করবার জন্যে বিভিন্ন শিল্পপতিকে
ব্যতিব্যস্ত করেছে, ব্যতিব্যস্ত করে, এবং যার জন্য শিল্পপতিরা অনেক সময় বিভিন্ন রাজ্য ছেড়ে চলে গেছে। সেটা মহারাষ্ট্রের কটন মিল হতে পারে, আমার এখানকার বেশ কিছু ইঞ্জিনিয়ারিং শিল্প হতে পারে, আলিগড়ের শিল্প হতে পারে। এটা সত্যি কথা। এবং 8-এর দশক ধরলে বা 9-এর দশক ধরলে এই ঘটনা বিভিন্ন সময় হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তাতে ইউনিয়নের প্রয়োজনীয়তাটা বোধহয় খর্ব হয়ে যায় না। এখন এই নতুন শ্রম বিল অনুযায়ী আপনাকে প্রাথমিকভাবে শ্রমিকদের 51% সমর্থন না হলে আপনি ইউনিয়নটা করতেই পারবেন না, তারা দাবি দাওয়াই করতে পারবে না। 2, কোনো দাবি সেটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়। দেখুন, শ্রমিক আর শিল্পপতি একই দিকে নয় বলেই তো তারা দুটো আলাদা ক্লাস। অর্থাৎ যেটা শ্রমিকদের কাছে সঙ্গত দাবি হবে, সেটা বোনাস হতে পারে, সেটা ওভারটাইম হতে পারে, সেটা কাজের পরিবেশ হতে পারে, সেটা শিল্পপতিদের কাছে মনে হতেই পারে যে এটা বাজে খরচ। কিন্তু এটা বাজে খরচ না আসল খরচ, সেটা নিয়ে আলোচনা করবার জন্য যেটা প্রয়োজন ছিল আপনার একটা প্রতিনিধি। সেই প্রতিনিধির জন্য ইউনিয়নের সূচনা, যে যখন আপনার যদি 1000 লোক শ্রমিক থাকে, আপনার তো সবাই মিলে গিয়ে মালিকের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার একটা প্রতিনিধি প্রয়োজন। এবং সেই কারণেই সংগঠনের ইংরেজি হচ্ছে ইউনিয়ন, এবং ইউনিয়নের একজন প্রতিনিধি গিয়ে আপনার হয়ে আপনার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করবে। হ্যাঁ, সেটা বিভিন্ন কারণে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে অতীতে, অস্বীকার করার সত্যিই কোনো জায়গা নেই। কিন্তু সেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে বলে তার তো গ্রহণযোগ্যতা বা তার কার্যকারিতা বন্ধ হয়ে যাচ্ছে না। এখন স্ট্রাইক ছেড়ে দিন, দাবি দাওয়া ছেড়ে দিন, ইউনিয়নের আইনি বৈধতা নিয়েই প্রশ্নচিহ্নের মুখে এসে গেল এখানে। এটা 3 নম্বর আপত্তির জায়গা। 4 নম্বর আপত্তির জায়গা, আপনারা প্রত্যেকেই শুনেছেন যে এবার থেকে এই নতুন শ্রম বিল হয়ে যাওয়ার ফলে আপনি 1 বছর কাজ করলেই গ্র্যাচুইটি পাবেন। আচ্ছা, হঠাৎ কেন 1 বছর কাজ করলেই গ্র্যাচুইটির প্রশ্নটা আসছে? আগে তো গ্র্যাচুইটি কাজ পাওয়ার জন্যে মিনিমাম 60 মাস কাজ করতে হতো। 60 মাস মানে 5 বছর। তা শুধু শুধু তো আইনের পরিবর্তন হয় না, কেন করতে হলো? তার কারণ আপনার চাকরি বা আপনার যে কর্মচুক্তিটা, যেটাকে বলা হয় জব কন্ট্রাক্ট, সেটার 5 বছর ছেড়ে দিন, 1 বছরের বেশি নাও থাকতে পারে। 1 বছরের বেশি যদি আপনার কাছে কর্মচুক্তিটাই না থাকে, তাহলে আপনি গ্র্যাচুইটি পাবেন না। সেই কারণে আপনাকে গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমাটা 60 মাস থেকে কমিয়ে 1 বছর করা হয়েছে। কিন্তু যেটা আমরা এই আবডালে ভুলে যাচ্ছি, যে আপনার কিন্তু জব সিকিউরিটিটা থাকলো না। এবং এই জব সিকিউরিটিটাকে ধ্বংস করবার জন্যে একটা খুব সুন্দর নাম দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, এফটি। এটা হচ্ছে সেকশন 2 ধারা 34 কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2020 এবং সেকশন 2O অফ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড 2020 অনুযায়ী। অর্থাৎ যে 4টে শ্রম কোড নিয়ে শুরুতেই আলোচনা করলাম, তার 2টো শ্রম কোডের আন্ডারে একটা প্রভিশন করা হয়েছে। সেই প্রভিশন কি বলছে? যে a worker engaged based on a written contract for a specific period, অর্থাৎ আপনার চাকরির আর কোনো স্থায়িত্ব নেই। আপনার চাকরি 1 বছর বাদে, আপনার 1 বছরের জন্য আপনার সঙ্গে একটা চাকরির কন্ট্রাক্ট হবে, তারপর সেটা 1 বছর 1 দিনের মাথায় আপনার চাকরি নট হয়ে যেতে পারে। আপনাকে গ্র্যাচুইটি দেওয়া হবে, আপনাকে পিএফ দেওয়া হবে, কিন্তু তারপর আপনি একটা চাকরি পাবেন কিনা আপনি জানেন না। তাহলে অভিসন্ধিটা বুঝতে পারছেন? এটা নিয়ে আপত্তি। এবং এই যে আপত্তি, এটাকে যদি আপনি আনুপূর্বিকভাবে দেখেন, আপনারা শুনবেন যে এখন ভারত সরকার খুব একটা বড় বড় কথা বলছে গিগ ইকোনমি। গিগ ইকোনমি মানে কি? গিগ ইকোনমি মানে হচ্ছে আপনি একই সঙ্গে একাধিক কাজে সাময়িকভাবে কাজ করবেন। অর্থাৎ আপনি সকালে 2 ঘন্টা ছাত্র পড়ালেন, তারপরে 4 ঘন্টা পেট্রোল পাম্পে কাজ করলেন, তারপরে 4 ঘন্টা আপনি সুইগিতে ডেলিভারি দিলেন। এটাকে বলা হয়েছে গিগ ইকোনমি।
কিন্তু এখানে প্রশ্নটা, এবং এই কনসেপ্টটা পশ্চিমী দেশ থেকে এসছে। এবার আপনাকে বুঝতে হবে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের সবথেকে বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে আমেরিকায় আপনি যতটা কাজের প্রয়োজন তার থেকে কাজ করতে চাইবার মানুষের সংখ্যা কম। 100টা যদি ভ্যাকেন্সি থাকে কোনো একটা জায়গায়, তাতে 80 জন অ্যাপ্লিক্যান্ট থাকে, এবং 80 জন অ্যাপ্লিক্যান্ট থাকে বলেই এখান থেকে ভারতবর্ষ হোক বা অন্য তৃতীয় বিশ্ব থেকে অনেক মানুষ ওখানে কাজ করতে যায়। দেখুন, আপনার এখান থেকে যেমন বলি না সস্তায় শ্রমিক, আউটসোর্সিং কেন হয়? আউটসোর্সিং এই কারণে হয় যে আপনার যতটা কাজ ততটা শ্রম দেওয়ার মতো মানুষ আপনার ওখানে নেই বা ওই দামে নেই, সেই কারণে আপনাকে আমি আউটসোর্স করছি। সেই আউটসোর্সটা ভৌগোলিকভাবেও হতে পারে, বা আপনি এখান থেকে ওখানে গিয়ে একজন আমেরিকান ম্যানেজার $60 ঘন্টা চার্জ করে, আপনি $45 ঘন্টা চার্জ করলেন। ভারতবর্ষে তো সেটা হয় না। এমন তো নয় যে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া থেকে ভারতবর্ষে কাজ করতে আসছে। ভারতবর্ষে বেকারত্ব গত কয়েক বছরের সব থেকে উঁচুতে। সেখানে দাঁড়িয়ে যদি একজন মানুষের কাজের স্থায়িত্ব না থাকে, তাকে যদি একসঙ্গে 4টে কাজ করতে হয়, তাহলে দুটো সমস্যা তৈরি হচ্ছে। এক, সে তো জব সিকিউরিটি পাচ্ছেই না, এবং সে তার সঙ্গে সঙ্গে 4টে আন্ডার স্কিল্ড, মানে যারা সেইভাবে অতটা কৌশলী নয়, তাদের কাজগুলো খেয়ে নিচ্ছে। ধরে নিন একজন ইঞ্জিনিয়ার, সে আগে চাকরি পেলে তার 30 বছরের চাকরি থাকতো, এবার সে 1 বছরের বাদে তার চাকরি নট হয়ে গেল, তাকে তো সংসার প্রতিপালন করতে হবে, তখন তাকে বাধ্য হয়ে তাকে টিউশনি করতে হবে। এবার যে বেকার ছেলেটা টিউশনি করতো তার কাজটা গেল। যে বেকার ছেলেটা বা যে একটু কম স্কিলফুল ছেলেটা বাইক নিয়ে নিয়ে লোকের বাড়িতে সুইগি ডেলিভারি করতো, আজকে সেই ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেটাকে সেই কাজ করতে হবে 6 ঘন্টার জন্য। এটা সমস্যা। তাহলে বুঝতে পারছেন সরকারের উদ্দেশ্য কোথায়? এবং এটা যে শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, তার জন্য বাজেট 2026টা দেখুন। বাজেট 2026-এ গি ইকোনমি নিয়ে অনেক কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অরেঞ্জ ইকোনমি বলে একটি শব্দ বলা হচ্ছে। অরেঞ্জ ইকোনমি বস্তুটি কি? অরেঞ্জ ইকোনমি মানে হচ্ছে এই ধরুন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়, যারা পডকাস্টার হয়, যারা ধরুন লাইভ ভিডিও করেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং খুব ভালো, একদম সঠিক সিদ্ধান্ত, নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেই গুরুত্ব দেওয়ার জন্যে কি করা হয়েছে, আপনাকে স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে 250 কোটি টাকা পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব তৈরি করবার জন্যে খরচ করবার বাজেট ধার্য করা হয়েছে। এটা কেন করতে হচ্ছে? তার কারণ আপনার প্রথাগত শিক্ষার চাকরি বা প্রথাগত শিক্ষার কর্মসংস্থান ভারতবর্ষে কমছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে সরকার বলছে, শোনো বাবা, নিজের কাজটা নিজে বুঝে নাও, হাতে স্মার্টফোন আছে, সস্তায় ডেটা আছে, যা খুশি তাই তুমি বলতে পারো, সেটা রান্না নিয়ে বলো কি হোয়াটসঅ্যাপ লব্ধ ইতিহাস নিয়ে বলো, এবং সেটা থেকে যদি তুমি ভিউ বাড়াতে পারো তোমার আয় হবে, ভিউ না বাড়ালে আমার কোনো দায় নেই। তাহলে বোঝার চেষ্টা করুন, যে 4টে শ্রম বিল পাশ হয়েছে, সেই 4টে শ্রম বিল কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই 4টে শ্রম বিলের মাধ্যমে, 4টে শ্রম কোডের মাধ্যমে দায়িত্ব নিয়ে আপনার যান, জমি, জরুর যে সিকিউরিটি, যে সুরক্ষা, যেটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র সেটা থেকে হাত ঝেড়ে ফেলছে। রাষ্ট্র বলছে যে রুটি কাপড়া আর মাকান দেখার দায়িত্ব আমার নয়, আমি আপনাকে যে যোগ্যতর মানুষ তারও চাকরির সুনিশ্চয়তা আমি দিতে পারবো না। তাকে 48 ঘন্টা সপ্তাহে কাজ করতে হবে, এটা যেমন ঠিক, সেটা যেমন অপরিবর্তিত আছে, কিন্তু দৈনিক 12 ঘন্টার বেশিও কাজ করতে হতে পারে, এবং আপনি কোনো প্রশ্ন তুলতে পারবেন না। অর্থাৎ যে ফার্স্ট মে আন্দোলন, সেটা বন্ধ হয়ে গেল। আপনার সংস্থা যদি 300 জন কর্মীর থেকে
কম কর্মী থাকে, তাহলে আপনার সংস্থা লাটে উঠে গেল, আজকে ইচ্ছে করছে না, কালকে আপনি সংস্থার পয়সা নিয়ে আপনি নীরব মোদী, বিজয় মালিয়ার পদাঙ্ক অনুসরণ করে আপনি যদি কোথাও পালিয়েও যান, রাষ্ট্র আপনাকে দোষী সাব্যস্ত করবে না। আপনার যে সোশ্যাল সিকিউরিটি, তার আমার কোনো দায় নেই। এই যে এই প্রশ্নগুলো আপনার সঙ্গত মনে হচ্ছে না? যদি সঙ্গত মনে হয়, তাহলে এই শ্রমিক আন্দোলন, সেটা ধর্মঘটটাকে আপনি সমর্থন করতে পারেন, না করতে পারেন, কিন্তু যে শ্রমিক আন্দোলনের উদ্দেশ্যটা, সেটার সঙ্গে অন্তত আপনি সহমত পোষণ করছেন। তো দুর্ভাগ্য কি জানেন তো, এই রাজ্যের যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস, যাদের একটা শ্রমিক সংগঠন আছে INTTUC, তারা এই বিলগুলো নিয়ে বিক্ষোভ দেখালেও এই ধর্মঘট নিয়ে তাদের অবস্থান অবাক করার মতো। তারা যদি এই ইস্যুগুলোকে সমর্থন করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন SIR-এর পক্ষে কালো কোট পরে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন, আরেকবার কালো কোট পরুন, আমরা হাততালি দেব। আপনি যদি মনে করেন যে আপনি আন্দোলনটাকে রাজপথে নিয়ে যেতে চান, আপনি ধরে নিলাম ধর্মঘটটা সমর্থন করেন না, আপনি যদি এই শ্রম কোডগুলোর বিরোধী হন, বিজেপি সরকার ধীরে ধীরে ভারতবর্ষের সাধারণ মানুষের জীবনযাত্রা যে দুর্বিষহ করে তুলছে, তার যদি বিরোধিতা করতে চান, তাহলে আপনি দিল্লিতে কেন আন্দোলন করছেন? আপনি তো বলেছিলেন যে ওয়াকফ বিরোধী আন্দোলন দিল্লিতে গিয়ে করতে, আপনার নেতৃত্বে হোক, আপনি কেন করছেন না? তার কারণ কোথাও না কোথাও আপনার বাইরন বিশ্বাস, আপনার জাকির হোসেন, যারা আপনার জনপ্রতিনিধি এবং বিড়ি মালিক, তারা হয়তো আপনাকে বাধা দিচ্ছে সেই সব লবিরা, যাদের পয়সায় একজন আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও আপনি বার্ষিক অর্থানুকূল্যে, অর্থাৎ যে টাকা শিল্পপতিরা দিয়ে থাকে, আপনারা জাস্ট বিজেপির পরেই ইলেকটোরাল বন্ডের বিচারে। এগুলো হচ্ছে আপনার কারণ। সামনে নির্বাচন আছে, আমি তাই সাধারণ মানুষদেরকে একটা প্রশ্ন করছি, হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি, সবকটা ইস্যু গুরুত্বপূর্ণ, কিন্তু পেটে খেলে পিঠে সয়াটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকের আন্দোলনটা সেই পেটে খাওয়ার আন্দোলন। তাই ভালো থাকবেন, ভালো রাখবার চেষ্টা করবেন।